বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বৃন্দু। আজকে আমি নবম দশম উচ্চতর গণিত অধ্যায় 12 ভেক্টর নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, এই ভেক্টর অনেকের কাছে কঠিন মনে হয়। তো প্রথম থেকেই যদি এই ক্লাসটি দেখো, তাহলে তোমাদের ভেক্টর নিয়ে যে ভীতি, এই ভীতিটা মনে হয় থাকবে না, অবশ্যই দূর হবে ইনশাল্লাহ। তো প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। তাহলে চলো দেখা যাক ভেক্টর কি। তো ভেক্টর সম্পর্কে বলার আগে আমি রাশি নিয়ে দুইটা কথা বলবো। রাশি রাশি কি? ভৌত জগতের যা কিছু পরিমাপ করা হয় তাকে আমরা রাশি বলি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় সেটাই রাশি। এই রাশি দুই প্রকার। একটাকে আমরা বলি স্কেলার রাশি, আরেকটাকে আমরা বলি ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? অর্থাৎ যে রাশির পরিমাপ করতে গেলে শুধু মানের প্রয়োজন হয়, দিক প্রয়োজন হয় না, কোনো দিকের প্রয়োজন হয় না, তাকে আমরা বলছি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি, যে রাশি পরিমাপ করতে গেলে মান এবং দিক দুইটাই প্রয়োজন হয়, তাকে আমরা বলি ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কোনগুলো? যেমন একটা ভর, আরেকটা মনে করো তাপ, আরেকটা মনে করো চাপ, এগুলো সবই স্কেলার রাশি। এগুলো নির্ণয় করতে গেলে ভর, মনে করো 1 কেজি চাউল, তো 1 কেজি চাউল এটা নির্ণয় করতে গেলে আমাদের কোন দিকে, এটা কিন্তু প্রয়োজন হয় না। তেমনই ভাবে তাপ, চাপ, দৈর্ঘ্য, এগুলো নির্ণয় করতে গেলে আমাদের দিকের প্রয়োজন হয় না। যেগুলো দিকের প্রয়োজন হয় না সেইগুলাকে বলছি আমরা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হলো যে রাশির মান এবং দিক দুইটাই আছে। মান এবং দিক, যে রাশির মান পরিমাপ করতে গেলে মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়, তাকে আমরা বলছি ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির মধ্যে আছে যেমন বেগ, এরপরে আছে মনে করো সরণ, এরপরে আছে মনে করো ত্বরণ ইত্যাদি। যেমন সরণের সংজ্ঞাটা কি? যে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনকে সরণ বলে। দেখো এখানে নির্দিষ্ট দিকে বলছে। বেগটা কি? বেগ হলো বস্তুর নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বেগ বলি। অন্যদিকে নির্দিষ্ট দিকে বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা বলি ত্বরণ। সবই একটা দিক নির্দেশ করছে। তাই ভেক্টর রাশি পরিমাপ করতে গেলে এর মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়। তো এখানে আমরা উচ্চতর গণিত অধ্যায় 12 এই ভেক্টর রাশি নিয়ে আমরা আলোচনা করব। সমতলীয় ভেক্টর, এই ভেক্টর রাশি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ভেক্টর রাশি বা ভেক্টর, এটাকে কিভাবে প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিই।
এ বি একটা ভেক্টর যেটার দিক আছে। তো এ বি ভেক্টর এখানে এটা কিন্তু একটা রশ্মি। আমরা রেখাংশ এবং রশ্মি এই তিনটা অনেক সময় মিক্স করে ফেলি, কোনটা রেখা কোনটা রশ্মি কোনটি রেখাংশ, এইটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি না। তো এটা আলোচনা করার আগে তো আমরা এই তিনটা একটু দেখে নিই। রেখা, এটা একটা রেখার অসীম রেখা, দুই দিকে তীর চিহ্ন দিয়ে এটাকে বলা হচ্ছে রেখা। রেখার একটা, আমি যদি এখান থেকে একটা অংশ এভাবে কেটে নিই, একটা অংশ যদি এভাবে কেটে নিই, তো এটা এ, এটা বি, এটাকে বলা হচ্ছে রেখাংশ, এটাকে বলা হচ্ছে রেখাংশ। আর যখন আমি একটা বিন্দুকে কেটে নিব, এক পাশ থেকে কেটে নিব, এটাকে বলা হয় রশ্মি, এটাকে বলা হয় রশ্মি। তো আমরা এখানে ভেক্টর রাশি নিয়ে কথা বলছি। তো এ বি একটা ভেক্টর, যার এটা হলো আদি বিন্দু, এটাকে বলছি, এই বিন্দুটাকে বলছি আমরা আদি বিন্দু, এবং এই বিন্দুটাকে বলছি আমরা অন্তবিন্দু। তাহলে ভেক্টরটাকে প্রকাশ করা হবে এ বি ভেক্টর। এই এ বি ভেক্টরকে আমরা ছোট হাতের ইউ দিয়ে প্রকাশ করতে পারি, আবার ভি দিয়ে প্রকাশ করতে পারি, এ দিয়ে প্রকাশ করতে পারি, বি দিয়ে প্রকাশ করতে পারি, ইত্যাদি দিয়ে আমরা প্রকাশ করতে পারি ছোট হাতের অক্ষর দিয়ে। তো এ বি ভেক্টরকে যখন আমরা পরম মান দিয়ে ভাগ করব, এ বি ভেক্টরকে যখন আমরা পরম মান দিয়ে ভাগ করব, তখন কিন্তু এটার ভেক্টর থাকে না, তখন এটা স্কেলার হয়ে যায়, তখন এটা হয়ে যায় স্কেলার, শুধু মানটাকে বোঝানো হয়। তাহলে পরম মান এ বি ভেক্টর ইকুয়াল টু এ বি। এখন এই ভেক্টর রাশিকে আমরা, যেহেতু এর মান এবং দিক দুইটাই আছে, দিক নির্দেশ করে, এই জন্য এই ভেক্টর রাশিকে আমরা দিক নির্দেশক রেখাংশ বলে থাকি। তাহলে এটা একটা দিক নির্দেশক রেখাংশ। তো এবার এটাকে অনেক সময় আমরা জ্যামিতিক ভেক্টরও বলি, জ্যামিতিক ভেক্টর। তো এবার আসো রাশি গেল, ভেক্টর গেল, ধারক রেখা। ধারক রেখা, তো ধারক রেখাটা কি? পি কিউ, এটা একটা রেখা, পি কিউ একটা রেখা, এখানে মনে করো এ বি একটা ভেক্টর, এখানে সিডি আর একটা ভেক্টর। এখানে ধারক রেখা সংজ্ঞাতে বলছে যে কোন ভেক্টর যে অসীম রেখার অংশ, সেই অসীম রেখাটাকেই বলা হচ্ছে ধারক রেখা। কোন ভেক্টর যে অসীম রেখার অংশ, সেই অসীম রেখাটাকে বলা হচ্ছে ধারক রেখা। যেমন এ বি ভেক্টর, এটা কোন রেখার একটা অংশ? এটা পি কিউ রেখার একটা অংশ। সুতরাং
পি কিউ হবে এ বি রেখার ধারক রেখা, আবার সিডি, এই সিডি ভেক্টর এটাও কিন্তু পি কিউ রেখার একটা অংশ। এই জন্য এই পি কিউটা হবে সিডি রেখার ধারক রেখা। তো ধারক রেখা সম্পর্কে আমরা জেনে নিলাম। ধারক রেখা, ভেক্টরের সমতা। এবার আসো ভেক্টরের সমতা। মনে করো এ বি একটা ভেক্টর, সিডি একটা ভেক্টর। আবার আমরা এখানে এইভাবে দেখাইতে পারি, এ বি একটা ভেক্টর, আবার সিডি আরেকটা ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর কখন সমান হবে? এ বি ভেক্টর ইকুয়াল টু সিডি ভেক্টর, এটা কখন হবে? তো দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য তিনটা শর্ত পূরণ করতে হয়। তিনটা শর্ত পূরণ করতে হয়। এক নাম্বার দেখো, আমরা যদি এটাকে ইউ দিয়ে প্রকাশ করি, এটাকে যদি ভি দিয়ে প্রকাশ করি, এটা ইউ এটা ভি, তো প্রথম শর্তটা বলছে যে পরম মান অফ ইউ ইকুয়াল টু পরম মান অফ ভি। পরম মান অফ ইউ ইকুয়াল টু পরম মান অফ ভি, অর্থাৎ ইউ ভেক্টরের মান এবং ভি ভেক্টরের মান, অর্থাৎ এ বি ভেক্টর এবং সিডি ভেক্টরের মান যদি সমান হয়, এক নাম্বার শর্ত। এ বি ভেক্টর এবং সিডি ভেক্টরের মান যদি সমান হয়। দুই নাম্বার বলছে যে যদি অভিন্ন বা সমান্তরাল, এই কথাটা একটু ভালো করে বোঝো, অভিন্ন বা সমান্তরাল। দুই নম্বর শর্ত, এই দুইটা ভেক্টর অভিন্ন হবে অথবা সমান্তরাল হবে। এখন অভিন্ন কথার অর্থ কি? অর্থাৎ দুইটা ভেক্টর একই। অভিন্ন অর্থ হলো দুইটা ভেক্টর একই। ভেক্টর বলতে এখানে ধারক রেখাটাকে আমরা বোঝাচ্ছি, যে ধারক রেখা, আমরা একটু ধারক রেখাটা কথাটা লিখে নিই। ধারক রেখা, বলছে যে এই ভেক্টরের ধারক রেখা, এই ভেক্টরের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে। এই ভেক্টরের ধারক রেখা, এই ভেক্টরের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে। এখন অভিন্ন আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে এ বি ভেক্টরের ধারক রেখাও পি কিউ, এ বি ভেক্টরের ধারক রেখা পি কিউ, আবার সিডি ভেক্টরের ধারক রেখা পি কিউ। আমরা যদি এটাকে এদিকে একটু বর্ধিত করে দিই, ধারক রেখা, এটা ধারক রেখা পি কিউ, পি কিউ, এটাকে আমরা আর এস বলি, আর এস, আর এস বলি। একটু মুছে দিয়ে ভালো করে লিখি এটা। ধারক রেখা, ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল, সমান্তরাল। ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল। অভিন্ন কথাটা হলো যে একই, তাদের ধারক রেখা একই হবে। যেমন এখানে এ বি ভেক্টরের ধারক রেখা পি কিউ, আবার সিডি ভেক্টরের ধারক রেখাও কিন্তু পি কিউ। তাহলে এ বি এবং সিডি ভেক্টরের ধারক রেখা এখানে অভিন্ন। এইটা হলেও সমান হওয়ার শর্তের ভিতরে পড়বে। আবার যদি সমান্তরাল হয়, এ বি ভেক্টরের ধারক রেখা পি কিউ, আবার সিডি ভেক্টরের ধারক রেখাও কিন্তু, সিডি ভেক্টরের ধারক রেখা আর এস, কিন্তু পি কিউ এবং
আর এস, এই দুইটা ধারক রেখা কিন্তু সমান্তরাল, এই দুইটা ধারক রেখা সমান্তরাল, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সমান হওয়ার শর্তের ভিতরে পড়বে। তাহলে 1 নম্বরে আমরা বলছিলাম যে তাদের মান সমান হবে, তাদের মান সমান হবে বা তাদের দৈর্ঘ্য সমান হবে, এবং ধারক 2 নম্বর বলছে যে ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে, ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে। 3 নম্বর বলছে যে দিক একই দিকে হবে, দিক হবে তাদের দিক হবে দিক একমুখী, একমুখী হবে। এখানে বলছে দিক হবে একমুখী। তো এই ছিল এই 3টা শর্ত যদি কোনো দুইটা ভেক্টর মানে, এই 3টা শর্ত যদি কোনো দুইটা ভেক্টর মানে, তাহলে আমরা বলতে পারবো ওই দুইটা ভেক্টর সমান। তাহলে আরেকবার জেনে নিই, এ বি ভেক্টর এবং সিডি ভেক্টর, এই দুইটা ভেক্টর আমরা সমান লিখতে পারবো কখন? যখন তাদের দৈর্ঘ্য সমান হবে। 2 নম্বর হলো তাদের ধারক রেখা একই বা সমান্তরাল হবে, একই আর অভিন্ন কথাটা কিন্তু একই। 3 নম্বর হলো তাদের দিক হবে বিপরীতমুখী, তাহলে আমরা লিখতে পারি যে এ বি ভেক্টর ইকুয়াল টু সিডি ভেক্টর। এই ছিল ভেক্টরের সমতা। এবার আসো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কি? বিপরীত ভেক্টর তোমার এই দুইটা শর্ত মানবে, পালন করবে, এবং সাথে সাথে শুধু এইটা, এই দিকটা হবে বিপরীত দিকে, দিকটা হবে বিপরীত দিকে। এটা ছিল ভেক্টরের সমতা, এটা সমতা, এই 3টা শর্ত পালন করবে। এখন আমরা দেখব বিপরীত ভেক্টর তাহলে কি হবে। বিপরীত ভেক্টরও 3টা শর্ত পালন করবে। বিপরীত ভেক্টর 3টা শর্ত পালন করবে, যেমন তাদের দৈর্ঘ্য সমান হবে, ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে, এবং দিক হবে তখন কি বিপরীতমুখী, দিক হবে বিপরীতমুখী, বিপরীতমুখী। অর্থাৎ এবি ভেক্টরের দিক যদি এই দিকে হয়, তাহলে সিডি ভেক্টরের দিক হবে কোন দিকে? সিডি ভেক্টরের দিক হবে এইদিকে। এবি ভেক্টরের দিক এইদিকে হলে সিডি ভেক্টরের দিক হবে এইদিকে। তাহলে 3টা শর্ত, দৈর্ঘ্য সমান হবে, ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে, এবং তাদের দিক হবে বিপরীতমুখী। এটা ছিল বিপরীত ভেক্টরের সংজ্ঞা। বিপরীত ভেক্টরের সংজ্ঞা। তো বিপরীত ভেক্টর আলোচনা করলাম। এবি ভেক্টর, তো এবি ভেক্টরের বিপরীত ভেক্টর কি হবে? এবি ভেক্টরের বিপরীত, এর বিপরীত ভেক্টর হবে বি এ, বি এ। তো বি এ কে আমরা অনেক সময় এটাকে আমরা মাইনাস এবি বলি, মাইনাস এবি। অর্থাৎ এখান থেকে এটা এবি ভেক্টর, এখান থেকে আবার যদি আমি এইদিকে আসি, তাহলে এটাকে আমরা বলছি বি এ ভেক্টর বা বি এ ভেক্টর বা মাইনাস এবি ভেক্টর, মাইনাস এবি ভেক্টর। এটা ছিল বিপরীত ভেক্টর। তো এই দুইটা, এই যে ভেক্টরের সমতা এবং বিপরীত ভেক্টর, এই দুইটা যে বিপরীত ভেক্টর এবং সমতার জন্য যে শর্তগুলো ছিল, এই শর্তগুলো কিন্তু আমাদের
মনে রাখতেই হবে। আমাদের এই অধ্যায়ের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন করার জন্য আমাদের এই শর্তগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সমতার শর্তগুলো ছিল কি, তাদের দৈর্ঘ্য সমান হবে, ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে এবং তাদের দিক হবে একমুখী, এবং বিপরীত ভেক্টরে বলা হয়েছে যে তাদের দৈর্ঘ্য সমান হবে। 2 নাম্বার, ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে এবং 3 নাম্বার হবে তাদের দিক হবে বিপরীত মুখী। তো এই ছিল বিপরীত ভেক্টর এবং বিপরীত ভেক্টরের সংজ্ঞা। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমরা একটু এটা নিয়ে আলোচনা করব। তো এখানে ধরো তুমি এ বি ভেক্টর এ থেকে বিতে যাচ্ছ, আবার বি থেকে মনে করো তুমি সিতে যাচ্ছ। আসলে তুমি এ থেকে কোন দিকে যাচ্ছ আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমরা এ থেকে সিতে যাচ্ছি। তো ত্রিভুজ বিধি বলছে যে যদি এ বি ভেক্টরের সাথে বিসি ভেক্টর এমনভাবে সংযুক্ত হয় যে এ বি ভেক্টরের অন্তবিন্দুর সাথে বিসি ভেক্টরের প্রান্তবিন্দুটা, এ বি ভেক্টরের অন্তবিন্দুর সাথে বিসি ভেক্টরের আদিবিন্দু মিলিত হয়, তাহলে এই দুইটা ভেক্টর যোগ করলে তো আমাদের আরেকটা ভেক্টর হবে। দুইটা ভেক্টরের যোগফল কিন্তু আরেকটা ভেক্টর। তো এইটা যদি ইউ প্লাস এটা ইউ যদি হয়, এই ভেক্টরটা যদি ভি হয়, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হবে আরেকটা ভেক্টর। তো বলছে সেই ভেক্টরটা কেমন হবে? সেই ভেক্টরটা হবে আরেকটা ভেক্টর যার আদিবিন্দু হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং অন্তবিন্দু হবে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু। ইউ এবং ভি যদি দুইটা ভেক্টর হয়, তো এই দুইটা ভেক্টরের যোগফল হবে প্রথম যোগফল হবে আরেকটা ভেক্টর, যে ভেক্টরের আদিবিন্দু হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং অন্তবিন্দু হবে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু। তার মানে আমি যে কথাটা বলছি এটাই কিন্তু রাইট ছিল, যে আমি যদি এ থেকে বিতে যাই এবং বি থেকে যদি সিতে যাই, তাহলে আমি আসলে যাব এ থেকে সিতে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এ বি প্লাস বিসি ইকাল টু এসি। এ বি প্লাস বিসি ইকাল টু এসি, নট সিএ। আমরা বলছি যে আগে যে আমরা এ থেকে সিতে যাব। এইটা ছিল আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ত্রিভুজ বিধি, যোগের ত্রিভুজ বিধি। এখন এখান থেকে তাহলে ইউ প্লাস এই এ বি প্লাস বিসি ইকাল টু এসি, এ বি প্লাস বিসি ইকাল টু এসি, এইটা হলো ত্রিভুজের যোগ বিধি। তো এখান থেকে কিন্তু আমরা যদি একটু এপাশ ওপাশ করি, তাহলে এখান থেকে যদি আমরা এ বি এর মানটা বের করি, তাহলে দেখো এটা এ বি ইকাল টু কি হবে? এসি মাইনাস বিসি, বা যদি বিসি বের করি তাহলে হবে এসি মাইনাস এবি। এইটা ছিল আমাদের ত্রিভুজের বিয়োগ বিধি, ত্রিভুজের বিয়োগ বিধি। তাহলে যোগ বিধি বিয়োগ বিধি গেল। এখন যোগ বিধি বিয়োগ বিধি, সামান্তরিক ভেক্টর যোগের সামান্তরিক বিধি। তো সামান্তরিক বিধিটা কি হবে? সামান্তরিক বিধি,
সামান্তরিক আমরা একটা সামান্তরিক আঁকি। ও এ বি সি। দুইটা ভেক্টর ও এ এবং ও বি যদি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা শোষিত করা যায়, দুইটা সন্নিহিত বাহু দ্বারা শোষিত করা যায়, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলটা কি হবে? সেটা তো আরেকটা ভেক্টর হবে। তো সেই ভেক্টরের দিকটা কোন দিকে হবে? সেই ভেক্টরের দিকটা হবে এই সন্নিহিত বাহু এই বিন্দু ছেদ করেছে, এই বিন্দুগামী যে কর্ণ থাকে, এই বিন্দুগামী যে কর্ণ থাকে, এই কর্ণ বরাবর এর দিকটা নির্দেশ করে। তাহলে এই ভেক্টরটা হবে আমাদের ইউ প্লাস ভি। দুইটা ভেক্টরকে যদি একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু ও এ এবং ও বি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলটা হবে ইউ প্লাস ভি, যার দিকটা হবে ও সি এর দিকে। আরো যদি অন্যভাবে বলতে চাই, মনে করো যে এখানে একটা বল আছে, তো একজন এই দিক থেকে বলটিকে কিক করবে, তাহলে যাবে এই দিকে। আরেকজন যদি এই দিক থেকে বলটিকে কিক মারে, তাহলে বলটি যাবে এই দিকে। এখন কথা হলো, দুইজনই যদি একসাথে কিক মারে বলটিকে, তাহলে বলটি কোন দিকে যাবে? আরো যদি অন্যভাবে বলতে চাই, যে এখানে একটা বস্তু আছে, এর একজন এটাকে এই দিকে ধরে টানে, আরেকজন এখানে এই দিকে ধরে টানবে, তাহলে বলটি কোন দিকে যাবে? বস্তুটি অবশ্যই বস্তুটি এই দিকে যাবে। এখানে বলটি যাবে, এই দিকেও যাবে না, এই দিকেও যাবে না, যেহেতু দুইজনই একসাথে কিক মারছে, এই বলটি অবশ্যই এই দিকে যাবে। এই জন্য বলা হচ্ছে যে যদি দুইটা ভেক্টর ইউ এবং ভি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা সূচিত করা যায়, তাহলে ওই ভেক্টর দুইটির যোগফলটা হবে ওসি এবং তাদের দিক হবে এই সামান্তরিকের কর্ণ ওসি বরাবর। এটা ছিল। তাহলে আমরা এখান থেকে কি পাবো? ও এ প্লাস ও বি ইকুয়াল টু ও সি। আমরা সামান্তরিক বিধি থেকে এটাই পাই। এটা কিভাবে দেখো, এটা যদি এটা হয়, আমরা যদি এই ত্রিভুজটাকে নিই, ত্রিভুজ বিধি থেকে যদি আমরা আসি, এখানে ত্রিভুজ ও এ সি, এই ত্রিভুজ থেকে যোগ বিধিটা কি হবে? ও এ প্লাস ও সি ইকুয়াল টু ও এ প্লাস ও সি ইকুয়াল টু এসি। ও এ ভেক্টর প্লাস ও সি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। এটা ছিল আমাদের ত্রিভুজ বিধি। এখন যেহেতু এসি কার সমান, এখানে একটু ভুল লিখছি, ও এ প্লাস এসি, সরি এখানে একটু ভুল লিখছি, ও এ প্লাস এসি ইকুয়াল টু এসি ওসি। ও এ প্লাস এসি ইকুয়াল টু ওসি। তো এখানে এসি আবার ও বি এর সমান, তাহলে দেখো এখানে আমরা যদি মানটা বসাই দিই, ও এ প্লাস ও বি ইকুয়াল টু ওসি। এইটা হলো আমাদের সামান্তরিক বিধি। এবার এখানে একটা কথা আমার আলোচনায় উপরে আমি রেখে আসছিলাম, সেটা হলো শূন্য ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা বলি শূন্য ভেক্টর। অর্থাৎ শূন্য ভেক্টর একটা বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ নাই এবং যার দিকও নাই, তাকে আমরা শূন্য ভেক্টর বলছি। এবার আসো অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর মনে করো এ বি
অবস্থান ভেক্টর। তো এ বি একটি ভেক্টর, এ বি একটি ভেক্টর যার আদিবিন্দু এ, প্রান্তবিন্দু বি। তো অবস্থান ভেক্টর সবসময় একটা নির্দিষ্ট মূলবিন্দুর, একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ধরা হয়। তো এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা ভেক্টর মূলবিন্দু বলি। এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা ভেক্টর মূলবিন্দু বলি। এটাকে আমরা যদি ও দিয়ে প্রকাশ করি, মনে করো যে এই এ বিন্দুর অবস্থানটা আছে, এটা বি বিন্দু এখানে আছে, এটা আছে। এটা একটা প্রসঙ্গ কাঠামো। আমরা যখন যে স্থিতিশীল, গতিশীল এগুলো নিয়ে যখন আলোচনা করি, তখন কিন্তু আমাদের একটা প্রসঙ্গ কাঠামোকে আমাদের ধরে নিতে হয় যে আমি স্থির না গতিশীল, এইটা হিসাব করতে গেলে আমার একটা প্রসঙ্গ কাঠামো আনতে হয়। তো সেই ক্ষেত্রে এখানেও একটা প্রসঙ্গ বিন্দু বা কাঠামো বিন্দু, যেটাকে আমরা বলি ভেক্টর মূলবিন্দু। এই ভেক্টর মূলবিন্দু থেকে এই এ বিন্দুর অবস্থান, অর্থাৎ এটা যদি আমরা ও এ ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে ও এ সমান কি হবে? মনে করো যে এই ভেক্টরটা হলো ও এ। তো ও এ সমান সমান আমরা এ ভেক্টর লিখলাম। তো এই এ ভেক্টরটাকেই বলা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। আবার ও বি সমান, ও বি ইকুয়াল টু যদি বি হয়, তাহলে এই বি ভেক্টরটাকেই বলা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। তো এইটা আমাদের মনে করো এটা থাকে না, আমাদের সবসময় এটা ধরে নিতে হয় যে একটা ভেক্টর মূলবিন্দু আছে যেখান থেকে এই ভেক্টরের অবস্থানটা নির্ণয় করা হয়। তো ও এ ইকুয়াল টু, আবার বলি ও এ ইকুয়াল টু যদি এ হয়, যেখানে ও হলো ভেক্টর মূলবিন্দু, ও এ ইকুয়াল টু এ হলে এ ভেক্টরকে বলা হবে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। আবার ও বি ইকুয়াল টু যদি বি ভেক্টর হয়, তাহলে এই বি ভেক্টরটাকে বলা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা যদি একটু প্রমাণটা দেখতে চাই, আচ্ছা এটার তাহলে অবস্থান ভেক্টর এ, এটার অবস্থান ভেক্টর বি। স্বাভাবিকভাবে এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি এ হয়, বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বি হয়, তাহলে আমরা এ বি ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি? বি মাইনাস এ। এটা কেমনে হলো? এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, তাহলে এ বি ভেক্টর সমান সমান বি মাইনাস এ। এটা প্রমাণটা দেখি। এটা যদি একটা ত্রিভুজ হয়, তাহলে দেখো ত্রিভুজ বিধিতে বলছে যে এখান থেকে এদিকে যাব, এখান থেকে এদিকে যাব, তাহলে আমরা ও থেকে যাব বি তে। তাহলে ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। তাহলে ও এ মানে ও এ ভেক্টরকে আমরা এ ভেক্টর, এ বি ভেক্টর প্লাস ইকুয়াল টু বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এটা এই সাইডে নিয়ে গেলে এটা চলে আসে। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে যে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বি হলে আমরা এ বি ভেক্টর সমান সমান কি লিখতে পারি? বি মাইনাস এ। তদ্রূপ যদি আমি বি এ ভেক্টর বলি, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, তাহলে বি এ ভেক্টর হবে এ মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা ছিল আমার
অবস্থান ভেক্টর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আরো ভালো করে প্র্যাকটিস করবা, ভুলে গেলে আবার সেই জিনিসটা মনে করার চেষ্টা করবা। এই এই সংজ্ঞাগুলো বা এই শর্তগুলো যদি তোমার মনে থাকে, তাহলে আশা করি পরের প্রবলেমগুলো সলিউশন করতে একেবারে সহজ হয়ে যাবে। তো পরের ক্লাসটি দেখো কত সহজ হয়। আমরা পরবর্তীতে পর্ব 2-এ এখানে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ।